একটা ছিল সাজেশনের উপরে, আরেকটা হচ্ছে ওই যে রেপ কেসের ব্যাপারে। হ্যাঁ, আরেকটা ছিল রেপ কেসের ব্যাপারে প্যারাগ্রাফ ছিল মূলত, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্যারাগ্রাফটা সবাইকে একটু চোখ ভুলাইছো, মুখস্থ করার দরকার নেই। প্রথমত আমি জাস্ট বলি তোমাদেরকে, আমি পড়াই দেবো বা কিভাবে করবা, প্রত্যেকটা প্যারাগ্রাফে আমি দিব। তোমাদের যে প্যারাগ্রাফগুলো লেখা আছে তোমাদের খাতায়, মুখস্থ করে থাকলে সেটা ভিন্ন বিষয়, বাট এইখানে তোমাদের কাছে মনে হতে পারে এখানে খুবই অল্প মানে ওয়ার্ড মনে হতে পারে অনেকের কাছে, বাট এখানে কিন্তু তোমার 200+ ওয়ার্ড আছে, ঠিক আছে? আর তোমাদের লিখতে হবে কয়টা ওয়ার্ডের, কয় ওয়ার্ডের ভিতরে লিখতে হবে বলো তো? 200 ওয়ার্ডের 200। ভিতরে। তোমাদের 200 ওয়ার্ডের ভিতরে প্যারাগ্রাফ লিখতে হবে। আর এখানে আছে 230+। তাহলে আর এখানে যে যুক্ত করছি যে ওয়ার্ডগুলা বা যে লেখাগুলা, টু দা পয়েন্টে। অনেকে দেখবা কি প্যারাগ্রাফ 3 পাতা লেখে, 4 পাতা লেখে, 2 পাতা লেখে, মানে আমরা লিখছি আজকে মার্ক দিয়ে দেবে, স্যাররা না মার্ক না দিয়ে কোথায় যাবে? বাট স্যাররা টু দা পয়েন্ট চায়, অর্থাৎ তোমাকে লিখতে কইছে রেপ ইন বাংলাদেশ, যেহেতু এটা কিন্তু খুবই একটা আলোচিত টপিক, তাই না বর্তমানে? বলো, বাংলাদেশে এই যে রেপ মানে ধর্ষণ, এই ধর্ষণটা কি আলোচিত বিষয় না বর্তমানে? জি ভাইয়া। তাহলে এখান থেকে একটা যদি প্যারাগ্রাফ দিয়ে দেয়, বা প্যারাগ্রাফই আসার পসিবিলিটি বেশি, যাই আসুক তোমাদের তো সমস্যা হবে না, কারণ তোমাদের ভাইয়া তোমাদেরকে সেটা পড়াই দিচ্ছে। আর একটা পড়াবো কি জুলাই মুভমেন্ট নিয়ে, ঠিক আছে? তো এই দুইটা প্যারাগ্রাফ আমরা দেখো, এই একটা প্যারাগ্রাফটার কথাই বলি। তোমাদেরকে দিয়ে দিছি কত সুন্দর সহজ ভাষা এবং অর্থ সহ দিছি, তোমাদেরকে পড়তে খুব কঠিন মনে হচ্ছে প্যারাগ্রাফটা? না। কার কাছে মানে কঠিন মনে হচ্ছে প্যারাগ্রাফটা? আমি তোমাদেরকে আজকে আরো এইটার পাশাপাশি আরো আমি কিছু দিব, সেটা দেখাচ্ছি তোমাদেরকে, একটু আমি যুক্ত করে নি তোমাদেরকে এর পাশাপাশি আজকে একটু যুক্ত করতেছি। স্টোরি, স্টোরি আমরা তো জানি যে আমাদের এইচএসসি ভর্তি পরীক্ষা, সরি এইচএসসি পরীক্ষায়, একাডেমিক পরীক্ষায় এইচএসসি তোমাদের স্টোরি আসে কয় ধরনের ভাইয়া? 2 ধরনের স্টোরি আসে, তাই না? একটা হলো কি ভাইয়া, যেমন গল্প আকারে, যেমন আমরা জানি কি, যেমন কাক আর একটা তৃষ্ণার্ত কাক, ওই যে গল্পগুলো। তারপর হলো মায়ের প্রতি ভক্তি, মানে ডিভোশন টু মাদার যেটাকে বলি আমরা। তারপর হলো তোমার ঘুঘু এবং পিঁপড়ার যে গল্প, এই ধরনের একটা আসে। আর একটা কি ভাইয়া, ক্রিয়েটিভ, একটা আসে কি ক্রিয়েটিভ। তো দুইটাই 50-50, অর্থাৎ দেখা যাচ্ছে চট্টগ্রাম বোর্ডে একটা ক্রিয়েটিভ পোর্শন আসছে, মানে ক্রিয়েটিভ থেকে আসছে, অন্য বোর্ডে আবার দেখা যাচ্ছে ওইটা থেকে আসছে। অর্থাৎ 8টা বোর্ডের দেখা যাচ্ছে 5টা বা 4টা এটা আসছে, আর একটা 4টা, আর বাকিগুলো অন্যটা আসছে। তাহলে 2 ধরনের প্যারাগ্রাফগুলো কিন্তু আমাদের পড়তে, এই স্টোরিগুলো আমাদের পড়তে হবে। তো আমরা একটু স্টোরিটি দেখি। দ্য কাইন্ড স্ট্রেঞ্জার, অর্থাৎ দয়ালু অপরিচিত ব্যক্তি। এটা তুমি শিরোনাম দেবা যখন লেখা শুরু করবা। এখন তুমি শিরোনাম কিন্তু তোমার ইয়েতে লেখা থাকবে না, মানে তোমার কোশ্চেনে কিন্তু লেখা থাকবে না, থাকবে লেখা থাকবে না, সেখানে কিন্তু 2 থেকে 3টা লাইন লেখা থাকতে পারে। যেমন ওয়ান রেইনি ডে, একদিন বৃষ্টি ভেজা, রেইনি ডে, রেইনি ইভিনিং মানে বৃষ্টি ভেজা সন্ধ্যায়, জামিল, এখানে জামিল না থেকে অন্য XYZ, রহিম, করিম, জব্বার, শফিক, সাদিয়া, জামিলা, লামিয়া, যাই থাকতে পারে, এটসেট্রা। ওয়াজ ওয়াকিং, হাঁটতেছিল, হোম। দেখো এইখানে আমি তোমাদের একটা বলছিলাম, দেখো কন্টিনিউয়াস টেন্সে মাথায় রাখবা, কন্টিনিউয়াস টেন্সে হোমের পূর্বে কোনো প্রিপোজিশন বসে না। কি বলছি ভাইয়া? কন্টিনিউয়াস টেন্সে হোমের পূর্বে কোনো নো প্রিপোজিশন, নট মানে নো প্রিপোজিশন। এটা তোমাদেরকে বলি নাই, দুঃখিত, আমি যারা এডমিশন পরীক্ষা দেবে তাদেরকে বলছি, দুঃখিত। তো এই দেখো, হোমের পূর্বে কিন্তু আমরা প্রিপোজিশন বসাতে পারবো না, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু গল্প কিন্তু সবসময় কিন্তু অতীতে হয়, আশা করি জানো। সবসময় চিন্তা করবো ওটা পাস্ট টেন্সে নেওয়ার জন্য, অথবা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট ইনডেফিনিট, যেটা নাও। তো জামিল ওয়াজ ওয়াকিং হোম ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে জামিল বাসায় দিকে মানে বাসায় হাঁটতেছিল, ঠিক আছে, বাসার পথে। দ্য রোড ওয়াজ ওয়েট, মানে রাস্তাটা ছিল কি ভিজা, বুঝতে পারছো, রাস্তাটা কি ছিল ভিজে। অ্যান্ড দ্য স্কাই ওয়াজ ডার্ক, এবং আকাশটা ছিল কি অন্ধকার। সাডেনলি, হঠাৎ, হি স, সে দেখেছিল, অ্যান ওল্ড ওমেন, একটা বৃদ্ধ মহিলা, স্ট্যান্ডিং, দাঁড়ানো, নিয়ার এ বাস স্টপ, মানে একটা বাস স্ট্যান্ডের পাশে দাঁড়ানো একটি বৃদ্ধ মহিলাকে সে দেখেছিল।
এই পর্যন্ত তোমার পরীক্ষার খাতায় লেখা থাকবে। এই বাংলা অর্থ সহ কিন্তু লেখা থাকবে না, এটা তো বুঝতে পারছো। তোমাদেরকে বোঝানোর জন্য, তোমাদের জন্য সহজ হয় সেজন্য এই ক্রিয়েটিভ স্টোরিগুলো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এইভাবে আসবে পরীক্ষায়। তাহলে পরীক্ষায় আসবে কতটুকু ভাইয়া? ওয়ান রেইনি ইভিনিং জামিল ওয়াজ ওয়াকিং হোম ফ্রম দ্য লাইব্রেরি, দ্য রোড ওয়াজ ওয়েট অ্যান্ড দ্য স্কাই ওয়াজ ডার্ক, সাডেনলি হি স অ্যান ওল্ড ওমেন স্ট্যান্ডিং নিয়ার এ বাস স্টপ। এই পর্যন্ত লেখা আছে। এই লেখাটার উপর ভিত্তি করে তোমার বাকি লেখাগুলো তৈরি করতে হবে। এখন সবার লেখা যে এক থিওরি বা এক উদ্দেশ্য নিয়ে হবে এমনটা না। এখানে আমি যে লেখাটা দিছি দেখো, আচ্ছা শব্দগুলো কি খুব কঠিন? এগুলো তোমাদের পরিচিত না বলো? দ্য রোড ওয়াজ ওয়েট, ওয়েটার তো ভেজা, এটা কি কঠিন কিছু? ডার্ক অর্থ অন্ধকার, এগুলো কি তোমরা পারবা না? তোমাদেরকে আমি গ্রামারে এখন দেখো তোমরা 25 ব্যাচ তোমাদের রিটেনের, তারপরও আমি 10টা ক্লাস নিব রিটেনের উপরে, তোমরা যাতে নিজেরা তৈরি করতে পারো, বাংলা থেকে ইংরেজি কনভার্ট করতে পারো আইডিয়াটা। এখন বলো, ওয়ার্ডগুলো কি খুব কঠিন মনে হচ্ছে ভাইয়া গল্পের? না ভাইয়া। আচ্ছা তোমাদেরকে যদি প্রত্যেকটা প্যারাগ্রাফ, প্রত্যেকটা স্টোরি আমরা এইভাবে পিডিএফ আকারে বাংলা অর্থ সহ দিই, তোমাদের জন্য কি উপকার হবে না ক্ষতি হবে? লাভ হবে। লাভ হবে না? এবং যে লেখাগুলো তোমরা খুবই মানে গুরুত্ব টু দ্য পয়েন্টের লেখা, এবং এগুলো থেকে টপ রেজাল্ট করার মতো স্ট্যান্ডার্ড মানে লেখা, এমন না যে ওই একটা প্যারাগ্রাফ দিয়ে 50টা প্যারাগ্রাফ লেখার নিয়ম পাবা তুমি, ওই 50 মার্কের লেখা লিখলে তুমি পাবা 10, তো ওই লেখা দিয়ে লেখলে তুমি আর A+ আশা করো না। তো দেখো এই পর্যন্ত লেখা। তাহলে দেখো আমি বাড়তির কি লেখছি দেখো, শি লুকড ওয়ারিড। শি বলতে কাকে বোঝানো হয়েছে? এই যে মহিলাকে বোঝানো হয়েছে। শি লুকড ওয়ারিড, তাকে চিন্তিত দেখাচ্ছিল, অ্যান্ড কনফিউজড মানে তাকে বিভ্রান্ত দেখাচ্ছিল। বিষয়টা বুঝতে পারছো? শি লুকড মানে দেখাচ্ছিল, ওয়ারিড অ্যান্ড কনফিউজ তাকে কি দেখাচ্ছিল ভাইয়া? চিন্তিত এবং বিভ্রান্ত। জামিল ওয়াকড। এখন দেখো এখানে বলছি কি, জামিল ওয়াকড। এই ওয়াক আপ, আচ্ছা ওয়াক অর্থ কি বলতো সবাই? WAK ওয়াক অর্থ হাঁটা। আর এই ওয়াকের সাথে যদি ইউপি আপ মানে লেখা থাকে তাহলে এটা গ্রুপ ভার্ব। এই ওয়াক আপ অর্থ হলো সামনে এগিয়ে যাওয়া, ঠিক আছে? কি বলছি? সামনে এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া মানে এগিয়ে যাওয়া, সংক্ষেপে যদি বলি এগিয়ে যাওয়া। আরেকটা হলো উপরে যাওয়া, উপরে ওঠা, ঠিক আছে? তবে এইটাই মাথায় রাখো, ওয়াক আপ মানে সামনে এগিয়ে যাওয়া। তাহলে এই যে বিষয়টা বলছে কি, জামিল ওয়াকড আপ টু হার মানে জামিল তার দিকে এগিয়ে গিয়েছিল বা তার কাছে গিয়েছিল, অ্যান্ড আস্কড তাকে জিজ্ঞাসা করেছিল, আর ইউ ওকে, আপনি ঠিক আছেন? এখানে কি ব্যবহৃত হয়েছে বলতে পারো? ন্যারেশন তো আমরা সারা জীবন করে আসছি, এখন ন্যারেশনের ব্যবহার বুঝতে পারছো? যে জামিল ওয়াকড আপ টু হার, জামিল তার কাছে গিয়েছিল বা তার কাছে এগিয়ে গিয়েছিল। জামিল রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন দেখছে বাস স্টপে, এবং তাকে জিজ্ঞাসা করছিল, আস্কড আর ইউ ওকে, আপনি কি ঠিক আছেন? দ্য ওমেন সেড মহিলাটি বলেছিল, আই লস্ট মাই ওয়ে মানে আমি আমার পথ হারিয়েছি। লস অর্থ কি বলো? এই লস, LOS, লস অর্থ হারানো। এই লস অর্থ কি ভাইয়া? হারানো। তার পাস্ট টেন্সে হলো লস্ট। এই লসের পাস্ট ফর্ম হলো লস্ট, হারিয়ে ফেলেছিল মানে আমি হারিয়ে ফেলেছি। আই লস্ট মাই ওয়ে আমি আমার পথ হারিয়ে ফেলছি। আই ক্যান্ট ফাইন্ড মাই হোম আমি আমার বাসা খুঁজে পাচ্ছি না। বা বলতে পারো আই ক্যান্ট ফাইন্ড মাই ওয়ে অফ হোম মানে আমার বাড়ি যাওয়া, ওয়ে অফ গোয়িং হোম মানে আমার বাড়ি যাওয়ার পথটা খুঁজে পাচ্ছি না। এটা অত কঠিন লেখার দরকার নেই, তুমি লিখবা যে আই ক্যান ফাইন্ড আমি খুঁজে পাচ্ছি না, বা আমি খুঁজে এখানে বলতে পারো আই এম খুঁজে পাচ্ছি না। আই ক্যান ফাইন্ড আমি খুঁজে পাচ্ছি না, কি পাচ্ছ না ভাইয়া? মাই হোম মানে আমার বাসা। হয় না এমন, রাত যখন অন্ধকার বয়স্ক মহিলারা তাদের রাস্তা হারিয়ে ফেলে। জামিল আস্কড ফর হার অ্যাড্রেস জামিল তাকে জিজ্ঞাসা করেছিল কিসে? এই আস্কড ফর মনে রাখবা, আস্কড ফর মানে কি? জিজ্ঞাসা কর, একসাথে কিন্তু আস্কডের সাথে কিন্তু ফর প্রিপোজিশন বসে। তাহলে জামিল আস্কড ফর জিজ্ঞাসা করেছিল, হার অ্যাড্রেস তার ঠিকানা জানতে চেয়েছিল, ঠিক আছে? আস্কড ফর মানে চাওয়া, জানতে চাওয়া, বা জিজ্ঞাসা করা হলো আস্কড। তাহলে এখানে দেখো শি গেভ হিম, শি মানে কি? শি যখন থাকবে তো বুঝে নেবা, শি মানে হলো ওই ওল্ড ওমেনকে বোঝাচ্ছে, ওই ওল্ড ওমেন, বুঝতে পারছো? মহিলা। শি গেভ হিম এ স্মল পেপার সে তাকে একটি ছোট কাগজ দিলেন, উইথ অ্যান অ্যাড্রেস রিটেন অন ইট মানে বলছে কি শি গেভ হিম এ স্মল পেপার উইথ অ্যান অ্যাড্রেস মানে অ্যাড্রেস সহ
মানে ঠিকানা সহ একটা চিঠি, মানে ছোট পেপার দিলেন, যেই পেপারে বা কাগজে লেখা ছিল রিটেন অন ইট, মানে কি লেখা ছিল, ঠিকানা লেখা ছিল। যেমন ধরো তোমাদের এলাকা থেকে একজন ঢাকা বয়স্ক মহিলা গেছে, তো উনি বাসা খুঁজে পাবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? তো ওনার কাছে তো ঠিকানাই লেখা থাকে, তো ঠিকানাটা তখন ওই রাস্তা দিয়ে একজন গেছে, ধরো সুবা বা সলেমান যাই বলি, গেছে, তখন দেখছে, জিজ্ঞাসা করছে, বা আপনি খালা, আপনি তো মনে হচ্ছে যে আপনি ঠিক নেই, আপনি কি ঠিক আছেন? তো আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? বললো যে বাবা আমি অমুক বাসায় আসছি, বাট হারিয়ে ফেলছি রাস্তাটা। তখন বলছে আপনি কি আমার, মানে আপনি কি অ্যাড্রেসটা দিবেন? এইভাবে তুমি গল্পটা তুমি নিজেই তৈরি করতে পারবা। জামিল ডিসাইডেড টু হেল্প হার, জামিল সিদ্ধান্ত নিল তাকে সাহায্য করার। ঠিক আছে, ডিসাইড মানে কি, সিদ্ধান্ত নেওয়া, আর ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু হেল্প, তাকে টু হেল্প হার, তাকে সাহায্য করার জন্য। শি স্টপ এ রিক্সা, সে একটি রিক্সা থামালো, এন্ড টুক হার, তাকে তুলে দিল, টু দ্য অ্যাড্রেস, মানে ওই অ্যাড্রেসে তুলে দিল। হোয়েন, যখন, দে রিচড দ্য হাউস, কি বলছে, হোয়েন দে রিচড দ্য হাউস, যখন তারা বাড়িতে পৌঁছলো, এ ইয়ং ম্যান ওপেন দ্য ডোর, বলছে কি এখানে, হি স্টপড এ রিক্সা, সে একটি রিক্সা থামালো, এন্ড টুক হার টু দ্য অ্যাড্রেস, মানে ওই রাস্তা, মানে ঠিকানায় নিয়ে গেল। ঠিক আছে, মানে সেই কিন্তু নিয়ে গেছে, শুধু তুলে দিয়ে দেয় নাই, কিন্তু সে নিয়ে গেছে। এবং হোয়েন, যখন, দে মানে বোঝাচ্ছে এই যে জামিল এবং ওই মহিলা দুইজনই কিন্তু গেছে। দে রিচড দ্য হাউস, যখন, আরেকটা বিষয় বলি, রিচড, এই রিচ এর পর কোনো প্রিপোজিশন বসবে না, মনে থাকবে, RESCH, রিচ, এরপরে অনেকে টু দ্য, রিচ টু, বাট এটা মাথায় রাখবা, রিচ এর সাথে কোনো প্রিপোজিশন বসবে না। তোমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের পরীক্ষায় আসবে, তো এটা মাথায় রাখবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এই জায়গা থেকেই আমাদের মাথায় রাখতে হবে। হি ওয়াজ দ্য ওল্ড ওমেন্স গ্র্যান্ডসন, আর দরজাটা খুলছে কেটে দেখো, এ ইয়ং ম্যান, মানে ছোট বাচ্চা বা তরুণ বলি, ওপেন দ্য ডোর, দরজা খুলেছিল। হি ওয়াজ দ্য ওল্ড ওমেন্স গ্র্যান্ডসন, মানে বলছে সে ছিলেন বৃদ্ধ মহিলার নাতি। হি বলতে এখানে এই ছেলেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, দ্য ওল্ড ওমেন্স মানে বৃদ্ধ মহিলাটার গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন মানে কি ভাইয়া বলো, নাতি। হি সেইড, সে বলল, থ্যাংক ইউ সো মাচ, বললো অনেক থ্যাংক ইউ সো মাচ, মানে আপনাকে অনেক ধন্যবাদ। উই আর লুকিং ফর হার, আমরা তাকে খুঁজছিলাম, মানে ওই যে বাসার মানুষও তাকে খুঁজছিল, যেহেতু ফোন ছিল না। জামিল স্মাইল, জামিল হেসে দিল বা হাসলো, অ্যান্ড ফিল্ড হ্যাপি, মানে ফিল, FEEL, মানে ফিল অর্থ কি, অনুভব বোধ করা। ঠিক আছে, অনুভব করা, আর ফিলের পাস্ট ফর্ম কি, ফেল্ট, তাহলে ফিল্ড হ্যাপি, সে আনন্দ বোধ করলো। হেল্পিং আদার্স ইজ অলওয়েজ এ গুড ডিড, এটা লাস্টে তুমি যে চাইলে লিখে দিতে পারো, না লিখলেও চলবে। অন্যদের সাহায্য করা সবসময় ভালো কাজ। তাহলে যদি তোমাদের ক্রিয়েটিভ তোমাদের আসে, কি বলে, স্টোরি আসে, তোমাদের কি খুব কঠিন হবে ভাই? এরকম যদি 10 থেকে 12টা যদি তোমাদেরকে আমি প্র্যাকটিস করাই, এগুলো তোমরা এমনিতেই দেখবা কমন পেয়ে গেছো। আমি আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, আমি পড়াবো না ওটা, তোমাদেরকে আমি এই দুইটার PDF দিয়ে দেবো, জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। ধরো এইখানে আমি একটা দিলাম কি, আর একটা, যে দ্য লস্ট ওয়ালেট, মানে হারানো মানি ব্যাগ। ওয়ান আফটারনুন রফিক ওয়াজ ওয়াকিং হোম ফ্রম স্কুল, রফিক বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। ঠিক আছে, মানে সরি, স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। দ্য সান ওয়াজ শাইনিং, কি বলছে, সূর্য আলো দিচ্ছিল। তারপর হলো অ্যান্ড দ্য স্ট্রিট ওয়াজ কুইট, মানে রাস্তা একবার শান্ত ছিল। কুইট মানে কি, শান্ত। সাডেনলি, হঠাৎ, হি স এ ব্ল্যাক ওয়ালেট লাইং অন দ্য রোড, এই লাইং অন দ্য রোড মানে পরে থাকা, বুঝতে পারছো, লাইং অন পরে থাকা, কোথায় পরে থাকা, রাস্তায় পরে থাকা একটা ব্ল্যাক ওয়ালেট দেখলো, মানে মানি ব্যাগ। হি পিকড ইট আপ, সে এটিকে তুললো। অ্যান্ড লুক অ্যারাউন্ড, মানে চারপাশে তাকালো। দেয়ার ইজ নো ওয়ান নিয়ার বাই, তার কাছাকাছি কেউ ছিল না। কিউরিয়াস, হি ওপেন্ড দ্য ওয়ালেট, কৌতূহলী হয়ে, এখানে লিখতে পারো বি, এটা মাথা রেখো, BEING, বিং। ঠিক আছে, বিং কিউরিয়াস, এখানে বিং লেখলেও হবে, ভালো হবে, না লেখলেও চলবে। বিং কিউরিয়াস, হি ওপেন দ্য ওয়ালেট, সে কৌতূহল হয়ে সে মানি ব্যাগটা খুললো। ইনসাইড, ভিতরে, দেয়ার ওয়াজ সাম মানি, কিছু টাকা ছিল। অ্যান আইডি কার্ড, একটি আইডি কার্ড ছিল। অ্যান্ড ফিউ পেপারস, এবং কিছু কাগজ ছিল। দ্য আইডি কার্ড হ্যাড দ্য নেম, আইডি কার্ডে নাম ছিল। হ্যাড মানে কি, হ্যাবার তো কি থাকা, হ্যাবের পাস্ট ফর্ম কি, হ্যাড। তাহলে দ্য আইডি কার্ড হ্যাড দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ওনার, মানে পরিচয়পত্রের মালিকের নাম ও ঠিকানা
লেখা ছিল। রফিক থট ফর এ মোমেন্ট, রফিক এক মুহূর্ত ভাবলো যে আসলে কি করা যায়। দেন তারপর হি ডিসাইডেড টু রিটার্ন দ্য ওয়ালেট টু ইটস অনার, মানে তারপর সে সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত নিল, মানিব্যাগটি মালিকের কাছে ফিরিয়ে দেবে। হি ফলোড দ্য অ্যাড্রেস, সে ঠিকানাটা অনুসরণ করে এবং রিচড এ স্মল হাউস, সে একটি ছোট বাড়িতে পৌঁছালো। অ্যান ওল্ড ম্যান ওপেন দ্য ডোর, তারপর বলছে কি এক বৃদ্ধ লোক দরজা খুললো। রফিক শোড হিম দ্য ওয়ালেট, রফিক তাকে কি বলছে, আচ্ছা বেশিক্ষণ কি মানে নেট চলে গেছিল, বেশিক্ষণ হয়েছিল? আমি তো দেখতেই পাই নাই আসলে, মোবাইল ডাটা অফ হয়ে গেছিল। যাই হোক, তোমাদের আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে তোমাদেরকে আমি যেটা বললাম যে ক্রিয়েটিভ স্টোরি কিন্তু খুব কঠিন না, কঠিন মনে হচ্ছে ভাইয়া স্টোরি গুলো? বলো তোমাদেরকে দেবে কি এখানে মেইনলি বিষয়টা হলো কি ভালো কাজের একটা মানে দিয়ে দেবে, যে ধরো রাস্তা দিয়ে তুমি গেছো, হাঁটতেছিল, একটা মেয়ের সাথে দেখতেছে একটা ছেলেরা ইফটিজিং করতেছে, তখন তুমি বাসাইতে গেছো, মানে ব্যাপারগুলো এরকমই। তখন তুমি যদি কয়েকটা রুলস জানো যে ফ্রি হ্যান্ড রাইটিং এর, তুমি এমনিতে এগুলো লিখতে পারবা। বাট আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে এমন বিষয় থেকে আমি তোমাদেরকে লিখে দেবো, এইভাবে প্রত্যেকটা ক্রিয়েটিভ স্টোরি আমি লিখে দেবো। আর প্যাসেজ বলো, তারপর হলো তোমার কি বলে প্যারাগ্রাফ বলো, ফ্লো চার্ট বলো, ইচ অ্যান্ড এভরিথিং আমি প্রোভাইড করবো এইভাবে বাংলা অর্থ সহ, যাতে তোমাদের মুখস্থ করা বলো আর বোঝার কথা বলো। তুমি কিন্তু এটা তুমি বাংলা যখন পড়বা, দেখো একদিন দুপুরে রফিক স্কুল থেকে বাসায় হাঁটছিল, তুমি এইভাবে যখন বাংলাগুলো পড়ে যাবা, তোমার কিন্তু একটা মাথার ভিতরে গল্পের থিওরি তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তুমি কিন্তু চাইলে এটা কমন না পড়লো, ধরো এটা থেকে একটা অন্যরকম আসছে, তুমি কিন্তু লিখে দিয়ে আসতে পারবা ক্রিয়েটিভ স্টোরিগুলো। তোমাদের মুখস্থ স্টোরিগুলো কিন্তু আসার পসিবিলিটি এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। তো ক্রিয়েটিভ স্টোরি খুব কঠিন কিছু না, বুঝতে পারছো? এটা মাথায় রাখবা যে এগুলো খুব কঠিন, এগুলো সহজ। আমি তোমাদেরকে এই দুইটা ক্রিয়েটিভ স্টোরি আমি দিয়ে দেবো গ্রুপে। আর তোমাদের এই যে প্যারাগ্রাফটা কি খুব কঠিন মনে হচ্ছে? ভাইয়া প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে আমি বলছি এখানে কিন্তু ভাই 200+ ওয়ার্ড আছে, 230টা প্লাস। অনেকে মনে করতে ছোট লিখে দিছি, এটা খুবই সহজ। দেখো, রেপ ইজ এ সিরিয়াস সোশ্যাল ক্রাইম। একটা রেপ কি মানে ধর্ষণ, এই যে হয় একটি সিরিয়াস মারাত্মক বা গুরুতর সোশ্যাল মানে সামাজিক অপরাধ, ক্রাইম মানে কি অপরাধ, এন্ড মেজর ভায়োলেশন মানে কি ভাইয়া লঙ্ঘন অফ হিউম্যান রাইটস, মানে মানবাধিকার লঙ্ঘন ইন বাংলাদেশে। তাহলে এইটা তুমি কিন্তু সুন্দর করে যখন লাইন লিখবা, তারপর এভরি ইয়ার দেখো প্রত্যেক বছর এ লার্জ নাম্বার অফ ওমেন, মানে এ লার্জ নাম্বার মানে হলো বিপুল সংখ্যক ওমেন অ্যান্ড চিলড্রেন। এই দেখো বর্তমানে এই যে রেপটা, যে ধর্ষণটা, এটা কিন্তু খুব একটা আলোচিত বিষয়, এটা থেকে প্রশ্ন আসার পর এই প্যারাগ্রাফ চলে আসতেই পারে। ঠিক আছে, তুমি এই রেপ যে হচ্ছে, মানে প্রশ্নটা এরকমের যে রেপ যে হচ্ছে, রেপ আসলে কি প্রথম একটা বিষয়, আর রেপের পিছনের কারণগুলো কি, আর রেপ কমানোর জন্য বা রেপ যে না হয় এটার জন্য তুমি কি কি ব্যবস্থা নিতে পারো, ব্যাপারটা এইখানেই মূলত অবস্থান করছে। তাহলে আশা করি এই দুইটা নিয়ে মানে তোমাদের স্টোরি, ক্রিয়েটিভ স্টোরি বলো, প্যারাগ্রাফ বলো, এইভাবে যদি লিখে দিই, তোমাদের কি মনে হয় যে এগুলো খুব কঠিন হবে পড়তে? না, সহজ হবে ভাইয়া। তোমাদেরকে আমি বলছি কি 70 দিন ঈদের তোমাদের পরীক্ষা কত তারিখ জানি বললা, বলো তো? জুনের 26 তারিখ। 26 তারিখ জুনের? হ্যাঁ হ্যাঁ ভাইয়া।
জুন 26, তাহলে ওখানে আছে 26 দিন, আর এখানে আছে কত তাহলে? জানুয়ারি, এপ্রিল, মে, জুন, এপ্রিল মাস আছে ভাইয়া 26 তারিখ 94 দিন আছে। 94 দিন আছে। আমরা সেখান থেকে নেব কত ভাইয়া? 70টা দিন। কবে থেকে নেব? ঈদের পরের দিন থেকে। এখন পড়তেছে এগুলো বোনাস, আমি তোমাদেরকে প্ল্যান সব সাজাই দিচ্ছি। ওই 70 দিন পড়বো ভাইয়া, সবকিছু প্রতিদিনের পড়া আমি রুটিন ওয়াইজ দিয়ে দেবো। কিরকমের ভাইয়া? তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, তোমাদের বড় ভাইদেরকে আমি কিভাবে রুটিন করে পড়াচ্ছি, আমি একটা সিম্পল তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো, তোমাদেরকে আমি একটু বেশাই যে তোমরা অনেকে রুটিন করো কি ঘন্টা হিসেব করে, যে 1 ঘন্টা আমি বাংলা প্রথম পত্র পড়বো, 1 ঘন্টা এটা পড়বো, 1 ঘন্টা এটা পড়বো। তো এইভাবে কিন্তু আসলে পড়াশোনাটা মূলত হয় না। চ্যালেঞ্জ ধরো এই যে আমি তোমাদেরকে একটা দেখো রুটিন দেখাচ্ছি। এটা হলো এডমিশন টেস্টের একটা রুটিন। তো 30 দিনের চ্যালেঞ্জ আমরা নেব কত দিনের ভাইয়া? 70 দিনের। তো এরকমের টপিক লেখা থাকবে চ্যালেঞ্জ 1, মানে যে মানে ডে 1 চ্যালেঞ্জ 1, মানে এখানে লেখা থাকবে বাংলা কি পড়বা, ধরো বাংলা কবিতা থাকবে কি, গল্প থাকবে কি, বাংলা থেকে প্রথম পত্র থেকে অপরিচিত, ঠিক আছে। আর তার পাশাপাশি বাংলা চলে গেল, এখন আসবে কোথায়? আবার ধরো ইংরেজিতে আসলো সাপোজ, তাহলে ইংরেজিতে আবার এই দেখো চ্যালেঞ্জ 1 এ চলে যাবে। ইংরেজি চ্যালেঞ্জ 1 মানে কি ছিল ভাইয়া? পার্টস অফ স্পিচ। এখানে ধরো ওইটা তোমাদের থাকবে কি, ধরো ওয়ার্ডস এন্ড ফ্রেজ, তোমাদের যে 1 নম্বর কোশ্চেনটা ওইটা থাকবে। আবার চ্যালেঞ্জ 1 আর একটা ধরো এখন চলো আইসিডিতে, চ্যালেঞ্জ 1 এ কি থাকবে? ওইখানে আইসিডি একটা টপিক থাকবে। আবার ধরো চ্যালেঞ্জ 1 এ আবার ধরো যার যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে ওইখানে আমরা সাবজেক্ট লিখে দেবো। মানে বিষয়গুলো হলো তোমার কাজ হলো এই যে পড়াগুলো দেবো দৈনিকের, ওই দৈনিকের পড়াগুলো কমপ্লিট করা। তুমি কয় ঘন্টা, সেটা যদি 5 ঘন্টায় পারো 5 ঘন্টা, সেটা যদি 10 ঘন্টা লাগে 10 ঘন্টা, সেটা যদি 12 ঘন্টা লাগে 12 ঘন্টা, তাহলে পারবা না ভাইয়া? তোমার কাজ হলো দৈনিক যে ভাইয়া পড়াগুলো দিবে সেই পড়াগুলো শেষ করা। পারবা? হ্যাঁ ভাইয়া পারবো। ভাইয়া প্রতিদিন কি হচ্ছে 3টা সাবজেক্ট থাকবে নাকি? না ভাইয়া, একটা করে? না 3টা থাকবে না ভাইয়া, প্রতিদিন তোমার একটা থাকবে না। 70 দিনে তোমাদের এখন লাস্ট, মানে এখন একটা সাবজেক্ট পড়লে বিরতি চলে আসবে। আমরা ওটা ধরো প্রতিদিন তোমাদের সাবজেক্ট কটা? 12টা সাবজেক্ট না টোটাল, না 13টা? 11টা। 11টা? আচ্ছা, আমরা ওটা নিয়ে আলোচনা করবো। 11টা সাবজেক্টে ধরো প্রতিদিন আমরা 6টা এক সময়, মানে 7 দিন রাখবো, মানে 7 দিনে 4 দিন রাখবো 6টা সাবজেক্ট, বাকি 3 দিন রাখবো বাকি 4টা সাবজেক্ট, ওই 5টা সাবজেক্ট। এখন এখানে একটা কথা আছে, তোমাদের 2টা সাবজেক্ট অর্থাৎ ইংরেজিটা আর বাংলাটা, ঠিক আছে, ইংরেজি বাংলাটা এটা প্রত্যেক দিন পড়তে হবে, বুঝতে পারছো? মানে যেহেতু কঠিন বলতে এই 2টা সাবজেক্টই। আর যাদের গ্রুপ সাবজেক্ট আছে সায়েন্সের গ্রুপ, এখানে সায়েন্সের কে কে আছো আমাকে একটু বলো ভাই। আমি সায়েন্সের আছি ভাইয়া, আমি সায়েন্সের। আচ্ছা, তোমাদের সায়েন্সের গ্রুপ সাবজেক্ট, এখন দেখো সায়েন্সের গ্রুপ সাবজেক্ট তো আসলে একটা ব্যাপার আছে, এখানে তুমি 70 দিনে চাইলেই আমরা নতুন ভাবে একটা শুরু করতে পারবো না, পারবো? ওটা যদি পড়া থাকে তাহলে আমরা বলতে পারবো যে এটা পড়ো। তোমাদের সায়েন্সের গ্রুপ সাবজেক্টে ভালো রেজাল্ট করার জন্য যা যা দরকার সেটা একটা তোমাদের উপর ক্লাস নেবে, ওই সাবজেক্টে ভালো রেজাল্ট কিভাবে করা যায় তন্নি আপু তোমাদের নেবে। তন্নি আপু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে, টপ রেজাল্ট করছে রাবিতে। তো তোমাদের কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা, সে বোর্ডে স্ট্যান্ড করা স্টুডেন্ট, ঠিক আছে, এসএসসি তে বোর্ডে স্ট্যান্ড করছে, তারপর তোমার এসএসসি তো বোর্ডে স্ট্যান্ড করছে। তো তোমাদের যা যা দরকার আমরা প্রোভাইড করবো, শুধু আমাদের কথা এইটুকু ইনশিওর করে যে ভাই আপনারা যা বলেন সেটা মেনে নেব, মানে মেনে নেব এবং করব। এখানে অনেক ভাই বলি পড়াশোনাটা খুব কঠিন বিষয়, পড়াশোনাটা সহজ হলে তো ভাই সবাই ভালো রেজাল্ট করতো, ভালো কিছু করতো, তাই না? এটা কঠিন দেখে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনা করে না। এটা তো টিকটক টাইপের না যে টিকটকের মতো টিকটক করতেছে ভালো লাগতেছে অনুভূতি। লেখাপড়া আসলে অনুভূতিহীন, এটা রসকসীন, ওষুধের মতো। বাট ওষুধ তো খাইতে হচ্ছে, কেন খাইতে হচ্ছে জানোই। আর আমি তোমাদেরকে এটা পিডিএফ দিয়েছি, এটা তোমরা প্র্যাকটিস করতেছিলা বলো? পিডিএফ দিচ্ছি আমি 2টা প্যারাগ্রাফ, কালকে মনে হয় আমি 2টা প্রিপোজিশন শিখাইছিলাম, তাই না? গত ক্লাসে আমি 2টা প্রিপোজিশন শিখেছি, 1 আর হলো, মানে 1 বলতে আমি এখানে শিখেছি যে 1 না, এখানে আমি কয়েকটা শিখাই দিলাম যে আপ অর্থ নিচ থেকে উপরে বোঝাতে, অর্থাৎ এই যে বিষয়টা দেখো যে উপরে যাচ্ছে, মানে নিচ থেকে উপরে যাচ্ছে, চলমান বিষয়টা একটা বিষয়। আর ডাউন মানে উপর থেকে নিচে যাচ্ছে কোনো কিছু ভিতর থেকে। আর এই যে অ্যাবভ, ওভার, তারপর হলো 1, আমি গত ক্লাসটা যারা করোনি আমি গত ক্লাসটা পাবলিশ করে দেবো অনেক আজকে, তোমরা ওখান থেকে দেখে নেবা। তারপর আন্ডার, তারপর হলো টুয়ার্ডস শিখাইছিলাম যে কোনো দিকের অভিমুখে, টু আর টুয়ার্ডস একই বিষয় যদি ওইভাবে বসে। তারপর আন্ডার, তারপর আউট অফ বসেছি, তারপর হলো তোমার কি বলে ফর্ম শিখালাম, ইন শিখালাম, ইনসার্ট শিখালাম, ইনটু শিখালাম। তাহলে এই শখটা কিন্তু আমি ম্যাক্সিমাম শিখে গেছি। তারপর 2টা
প্রিপোজিশন আমি একটু বেশি অ্যানালাইসিস করছি। একটা হলো তার ভিতরে মেবি ওয়ান, সম্ভবত ওয়ান শিখেছিলাম, আর হলো তোমার অ্যাট, এখানে অ্যাটটা বুঝাচ্ছি। তো অ্যাক্ট নিয়ে আমি আলোচনা করি আরেকটু। দেখো সংক্ষেপে শেষ করছিলাম যে ছোট স্থান নির্দিষ্ট সময়, বিশেষ করে এটা মাথায় রাখবো, নির্দিষ্ট সময়ের পূর্বে মূল্য, কোনো কিছুর দাম বোঝাতে, দেখো মূল্য বোঝাতে অ্যাট বসে, অর্থাৎ ইট ইজ প্রাইসড অ্যাট টাকা, মানে এখানে মূল্য বোঝাতে বলতে বোঝানো হয়েছে তুমি যখন মূল্যটা উল্লেখ করবা তখন মূল্যটা উল্লেখ করার পূর্বে তোমার প্রিপোজিশনটা বসাইতে হবে। আর আমরা জানি কি প্রিপোজিশন কোথায় বসে, নাউন আর প্রোনাউনের পূর্বে বসে, মনে থাকবে। প্রিপোজিশন কোথায় বসে, নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। পৃষ্ঠা খোলা বোঝাতে ওপেন অ্যাট দ্য পেজ, এটা দেখো পেজ নাম্বার, কোন সংখ্যা বোঝাতে, নির্দিষ্ট সংখ্যা বোঝাতে তার পূর্বে অ্যাট বসে। তারপর এখানে দেখো তাকানো, পৃষ্ঠা দেখা, তাপমাত্রা, বিশেষ করে তাকানো দেখো লুক অ্যাট, এই জন্য এটা তো আমরা সবাই জানি লুকের পর অ্যাট বসে তাকানো অর্থে। তাপমাত্রা বোঝাতে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি, যখন তুমি কোনো ডিগ্রি দেখবা 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, সবকিছুর পূর্বে কখন কি প্রিপোজিশন বসাবা, অ্যাট বসাবা। আমরা এই উদাহরণগুলো যদি দেখি, তোমাদেরকে আমি একটা বিষয় বলি, এই উদাহরণগুলো কোন জায়গায় আসছে বলতো। এই উদাহরণগুলো দেখো এক্সিম ব্যাংক লিমিটেড, অর্থাৎ বিগত বিভিন্ন জব পরীক্ষা আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। তাহলে যেই মানে যেগুলো দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, তাহলে যেগুলো মানে বিগত সালে আসছে তার মানে কি এগুলো গুরুত্বপূর্ণ ছিল বিধায় তো আসছে, নাকি গুরুত্বপূর্ণ ছিল না এমনি এমনি আসছে বলো? গুরুত্বপূর্ণ ছিল, গুরুত্বপূর্ণ ছিল বিধায় কিন্তু আসছে, তার মানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। তাহলে হি লিভস মিরপুর ইন ঢাকা, দেখো আমরা বলছি বড় স্থানের পূর্বে কি বসে, ইন, আর ছোট স্থানের পূর্বে কি বসে, দেখো ছোট স্থানের পর কি বসে, অ্যাট বসে। তাহলে এখানে কি দেবা ভাইয়া, অ্যাট। টেকনোলজি হ্যাজ ডেভেলপড ড্যাশ গ্রেট স্পিড, দেখো মাত্রা, এই দেখো এখানে বলছে কি, দেখো নির্দিষ্ট সময় মূল্য, তাকানো, পৃষ্ঠা দেখা, তাপমাত্রা, এই যে কোনো কিছুর মাত্রা যখন থাকবে, একটা বিষয় বলি, কোনো কিছুর মাত্রা, স্পিড কি গতি না, এখানে বলতে পারো যে গতির পূর্বে কি বসে ভাইয়া, অ্যাট, ঠিক আছে। সোলো স্পিড, এ গ্রেট স্পিড, এ হিউজ স্পিড, তাহলে এগুলোর পূর্বে অ্যাট বসাবা। ইউ ক্যান নট গেট দিস বুক ড্যাশ সাচ এ প্রাইস, মূল্য বলছি না, মূল্যের পূর্বে কি বসাবা ভাইয়া, প্রাইস মানে কি তো মূল্য, অ্যাট বসাবা। দিস ইলিগাল গুডস, মানে এই ইলিগাল গুডস মানে কি বলতে পারো, এখানে পণ্য, এই গুডস। শোনো, আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি, GOOD, গুড, আমাকে বলো তো গুড এখানে কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ বলো তো? অ্যাডজেক্টিভ, কারণ এটা অ্যাডজেক্টিভ কেন ভাইয়া, গুড এর তো ভালো, কোনো কিছু মানে নাউন বা প্রোনাউনের দোষ গুণ বুঝাইলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ। আমি যদি জিজ্ঞাসা করি এখন এই গুডস, গুডস কি নাউন না অ্যাডজেক্টিভ? নাউন। নাউন, কারণ এই গুড অর্থ, এই গুডস অর্থ কি ভাইয়া, পণ্য, পণ্য, ঠিক আছে। তারপর দেখো হি ইজ ভেরি গুড ড্যাশ রেসিটিং পোয়েম, তা এগুলো আসলে এটা খুব একটা বিষয় আছে। এখানে তোমার দেখো অ্যাট বুঝাইছে, বুঝাচ্ছে কি যে হি ইজ ভেরি গুড অ্যাট, এখানে এই যে গুডের সাথে অ্যাট, এটা কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যালো, হ্যাঁ মামা ঘুমাইছে, আমি ক্লাস নিতেছি একটু। শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ কল দিছিল। আচ্ছা, বলছে কি ভাইয়া, এই যে গুড বসাইছে অ্যাট, এখন বলতে পারো ভাইয়া আপনি যে নিয়ম শিখাইছেন তার সাথে মিলতেছে দেখো তো কোনো, এটা কি বুঝতেছো যে এখানে অ্যাট বসবে ভাইয়া? ধরো অ্যান্সার আমি বাদ দিলাম, এখন অ্যাট কিভাবে বসছে, আমি বলছি কি হি ইজ ভেরি গুড অ্যাট রেসিটিং পোয়েম, এইখানে এই যে গুড অ্যাট একসাথে, এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মাথায় রাখো, এটা লিখে রাখো তোমরা, এটা মাথায় রাখবা। গুড অ্যাট একসাথে এটা অর্থ আসে কি বলতো, দক্ষ, মনে থাকবে? আমার কথা বলতে বুঝতে পারছো? এই গুড অ্যাট অর্থ কি ভাইয়া, দক্ষ। তোমাদেরকে আমি যদি একটা জিজ্ঞাসা করি, যেমন আমি বলি না হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, মানে কি সে ম্যাথমেটিক্সে মানে গণিতে কি দক্ষ, আর এটা মানে বুঝাচ্ছে হি ইজ ভেরি গুড অ্যাট রেসিটিং পোয়েম, মানে পোয়েম কবিতা পাঠে সে দক্ষ। তাহলে এই গুড অ্যাট মানে কি ভাইয়া, দক্ষ, মানে দক্ষ মানে কি অ্যাবল, ঠিক আছে, সক্ষম, বা স্কিল্ড, স্কিল্ড SKILLED, স্কিল্ড। যদি এখানে লাগতো হি ইজ ভেরি, না হি ইজ স্কিল্ড
এখানে হি ইজ ভেরি ভেরি দিতে পারতো, হি ইজ ভেরি স্কিলড, এখানে কিন্তু তখন হইতে ইন, স্কিলের সাথে কি বসে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন। আর এই গুডের সাথে যদি কোনো প্রিপোজিশন, গুডের পর মাথা রাখবা, গুডের পর যদি কোনো প্রিপোজিশন আসে সবসময় মাথা রাখবা এখানে কি বসে ভাইয়া অ্যাট। তাহলে গুড অ্যাট মানে একটা দক্ষ অর্থে চলে আসে, গুড অ্যাট মানে দক্ষ। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। হি ইজ নট গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ না। তাহলে বুঝতে পারছো ভাইয়া, এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবা। দেখো বলছে কি গো এবং হোমে থাকলে অ্যাট বসতো না। এখানে দেখো মাই ফাদার ফরগট টু টেক হিজ আমব্রেলা হোম। এখন দেখো এখানে বসছে কি, দেখো মাই ফাদার ফরগট ভুলে গেছিল টু টেক নিতে হিজ আমব্রেলা অ্যাট হোম, মানে বাড়িতে, বাড়িতে আমব্রেলা মানে ছাতা নিতে, মানে ধরো বাসা থেকে ছাতা নিয়ে যায়, বাড়িতে যায় না বাবা মা, তখন বাবা বাসা থেকে ছাতি নিয়েছে কিন্তু ছাতা বাসায় ফিরিয়ে নিতে ভুলে গেছে, এটা বুঝাচ্ছে। মাই ফাদার ফরগট ভুলে গেছে টু টেক নিতে, কি নিতে হিজ আমব্রেলা, তার মানে তার ছাতা কোথায় নিতে ভুলে গেছে অ্যাট হোম। আমরা বলছি কি ছোট স্থানে কি বসে ভাইয়া অ্যাট হোম, কিন্তু বলছে কি গো প্লাস হোম, মানে গো ভার্বের পরে যদি হোম চলে আসে কন্টিনিউয়াস টেন্স ছাড়া, দেখো বিশেষ করে আমি বলতেছি কন্টিনিউয়াস টেন্স ছাড়া, কন্টিনিউয়াস টেন্সে, আর এটা কিন্তু পাস্ট টেন্সে। দেখো গো এখানে পাস্ট টেন্সে ওয়েন্ট, তাহলে ওয়েন্ট আর গো পার্থক্য আছে কোনো ভার্ব হিসেবে, টেন্স জনিত পার্থক্য আছে, বাট এটা তো একই ভার্ব তাই না। তাহলে গোর পরে মাথায় রাখবা গো এবং হোমের মাঝে কোনো প্রিপোজিশন বিশেষ করে অ্যাড বসবে না, মনে থাকবে। জি ভাইয়া। এখানে দেখো আই ডোন্ট লাইক গোয়িং আউট ড্যাশ মিডনাইট। এখানে দেখো লেটস মিট ড্যাশ ক্লক, দেখো কোনো নির্দিষ্ট সময় 6 o'clock মানে 6টা বাজে, 6টাকে নির্দিষ্ট করে দিছি না। আমি বলছি তুমি যে কোনো সময় দেখা করো, তাহলে যে কোনো সময় কি নির্দিষ্ট হয়েছে ভাইয়া? আমি যখন বলবো 6টা দেখা করো তার মানে কি টাইমটা আমি নির্দিষ্ট করে দিছি না? হ্যাঁ ভাইয়া। আর বললাম কি আমরা গভীর রাতে বাইরে যাওয়ার পছন্দ করি না, তাহলে মিড নাইট, দেখো মিড নাইট, তাহলে মিড নাইট একটা রাতের সম্পূর্ণ, দেখো এটা কিন্তু নির্দিষ্ট একটা অংশকে বোঝাচ্ছে, সম্প্রাতে বোঝাচ্ছি। আমি যে কোনো রাতে যে কোনো অংশকে আমি অংশতে রাতে বেরোতে চাই না, এটা কি নির্দিষ্ট বোঝাচ্ছে না। কিন্তু মিড নাইট মানে কি গভীর রাতে, গভীর রাত তো সব রাত না, একটা নির্দিষ্ট রাতকে বোঝাচ্ছে তাই না। তাহলে এগুলোর পূর্বে আমরা কি বসাবো অ্যাড বসাবো। ক্যান ইউ মিট মি ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি ওয়ান নেক্সট ডে। দেখো আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি কি একটা ছোট জায়গা না বড় জায়গা বলো তো? ছোট জায়গা। ছোট জায়গা। একটা বিষয় বলি, এখানে ঢাকা ইউনিভার্সিটি তো মানে ইনও বসে প্রিপোজিশন, ইন ঢাকা ইউনিভার্সিটি, ইন রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাট মাথায় রাখবা যে যখন তুমি কোনো একটা বিষয় ওই ইউনিভার্সিটির মধ্যে তুমি থাকবা বা কোনো কিছু, তখন আমরা ইন বসাবো, ঠিক আছে। বাট বলছে ক্যান ইউ মিট মি, আর একটা বিষয় এটা মাথায় রাখো, মিট মিট এমইটি মিট প্লাস নো প্রিপোজিশন, এরপর কোনো প্রিপোজিশন বসে না, মনে থাকবে। মিট প্লাস নো প্রিপোজিশন মানে মিট মানেই হলো কারোর সাথে দেখা করা। অনেকে মনে করবে যে ক্যান ইউ মিট মি মানে অর্থ হলো তুমি কি আমার সাথে দেখা করতে পারবে এট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে ওয়ান নেক্সট ডে। এখন এইখানে চাইলে আমরা ইনও বসাইতে পারবো, যদি এখানে অ্যাট না থাকে ইন থাকতো তাহলে আমরা এখানে ইন বসাইতাম। বাট মাথা রাখবা কোনো একটা সেন্টেন্সে কখনোই তুমি আর ইন থাকবে আবার অ্যাট থাকবে, দুইটা একসাথে থাকবে না, মনে থাকবে। হয় ইন থাকবে নয়তো অ্যাড থাকবে। তাহলে ইন থাকলে মনে করো ওটাকে নির্দিষ্ট করে একবারে অবস্থানের ভিতরে বোঝাচ্ছে, আর অ্যাড থাকলে বুঝতে হবে যে ঢাকা, তার ভিতরে একটা ঢাকা ইউনিভার্সিটি ছোট একটা অবস্থান বোঝাচ্ছে। তাহলে এইগুলা তুমি সুন্দর করে তোমরা পড়ে নেবা। এই দেখো মিট মি অ্যাট IBI, আই শল বি দেয়ার 7 PM মানে 7টায় ঠিক। তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করলে পারবা তাই না? এগুলো কি সমস্যা আছে ভাইয়া? না ভাইয়া। তোমাদের আমি বারবার বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু 6টা প্রশ্ন আসবে, বাকিগুলো কিন্তু আসবে কোথা থেকে? বেসিক থেকে। আর বেসিক থেকে কিন্তু শুধু এখানে না, তোমার অ্যাডমিশন টেস্টও আসবে। তাহলে অ্যাক্রস, অ্যাগেইনস্ট, অ্যালং প্রিপোজিশনের ব্যাখ্যা ব্যবহার করুন। দেখো ইউজ অফ অ্যাক্সেস সমগ্র ব্যাপিয়া বিস্তৃত অর্থে ব্যবহার থাকো। ভোটিং টুক প্লেস, এতগুলো দরকার নেই, এগুলা এখন পড়ার দরকার নেই, এগুলো দরকারই নেই এই এইচএসসিতে। অ্যাগেইনস্ট অর্থ বিরুদ্ধে, আমি যেগুলো দিচ্ছি দাগে এগুলো মাথায় রাখবো ভাই। অ্যাগেইনস্ট অর্থ কি? বিরুদ্ধে, কোনো কিছুর পাশে সম্পর্কে দরকার নেই, শুধু এইটুকু রাখো অ্যাগেইনস্ট। যে হি ইজ লিনিং, কি বলছে? হি ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল মানে অ্যাগেইনস্ট দ্য ওয়াল, মানে অ্যাগেইনস্ট দ্য ওয়াল মানে হচ্ছে অলের বিপরীতে আছে, ঠিক আছে, স্পর্শ করে বিপরীতে আছে। তাহলে মানে এখানে অ্যাগেইনস্টটাই পড়ে শুধু। আর অ্যালং, অ্যালং অর্থ সোজাসুজি বা বরাবর অর্থ এখানে চলে আসছে। দ্য রোড রানস ড্যাশ দ্য হিল অ্যান্ড প্লেন মানে অ্যাক্রস বরাবর বোঝাচ্ছে এখানে। এগুলো আমরা না পড়ি, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নাই এখানে। ভাই এমসিকিউ তে ইম্পর্টেন্ট না হলেও ওই যে প্যাসেজ প্রিপোজিশন গুলোতে ইম্পর্টেন্ট, এগুলো থাকে তোমাদের এইচএসসির জন্য। হ্যাঁ
এইচএসসি তে তোমার এগেইনস্টে তোমরা পড়বা। এখানে অ্যালং বা যে এই যে প্রিপোজিশন গুলো আছে এগুলো খুব কম আসে। এই যে অ্যালং, অ্যাক্রস এগুলা খুব কম আসে, খুব কম। আমি তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট গুলোই পড়াচ্ছি। এখানে ধরো অ্যাক্রস অর্থ সমগ্র বা ব্যাপিয়া বিস্তৃত বুঝাচ্ছে। এখানে ভোটিং টুক প্লেস, আমি দেখাচ্ছি, ভোটিং টুক প্লেস অ্যালং দা কান্ট্রি, মানে সারা দেশ ব্যাপিয়া, বুঝতে পারছো? আমরা এখানে বলতে পারি হুল দ্য ওয়ার্ল্ড, হুল দ্য কান্ট্রি, মানে সমগ্র। এই হুল বসাইলেও কিন্তু আমার হয়ে যাচ্ছে। এই জন্য অ্যাক্রসে এই প্রিপোজিশন গুলো ব্যবহার হয় না, এগুলো রিপ্লেসমেন্ট পাওয়া যায় অনেক ওয়ার্ড, বুঝতে পারছো? এই জন্য এগুলোর ব্যবহার করে না। বাট যেগুলো আমি বুঝাচ্ছি এগুলোর কিন্তু রিপ্লেসমেন্ট নাই। এই অ্যাক্রসের পরিবর্তে আমরা হুল দ্য কান্ট্রি বুঝাচ্ছি, মানে সমগ্র দেশে, ঠিক আছে? ভোটিং টুক প্লেস মানে ভোট নেওয়া, টুক প্লেস সংগঠিত হয়েছিল, ভোটের এগুলো সংগঠিত হয়েছিল সমগ্র দেশব্যাপী বুঝাচ্ছে। সারা দেশব্যাপী শান্তিতে ভোট নিয়েছিল। আমরা কোন স্থান পার হওয়া বুঝাতে রান, সুইম, অ্যাক্রস বসে, যেমন ভাবি রান অ্যাক্রস দ্য রোড, ভাবির দৌড়ে রাস্তা পার হলো, মানে রাস্তা বরাবর। এখানে বিস্তৃত, এখানে আমি বুঝাচ্ছি। অ্যাক্রস মানে হলো বরাবর, এখানে বুঝাচ্ছে রাস্তার পাশ দিয়ে জায়গার, যাই হোক। অ্যালং মানেও এখানে কোন স্থানে সোজাসুজি বরাবর। আর অ্যাক্রস মানে হলো তোমার ধরো একটা রাস্তা, এই একটা রাস্তা ধরো এই বরাবর, এটার অ্যাক্রস, ঠিক আছে? অন্যতে এই বরাবর। আর অ্যালং মানে বরাবর হলো ভাইয়া এই রাস্তা এই বরাবর যাবে, নয়তো এই বরাবর যাবে, নয়তো এই বরাবর যাবে, সোজা, বুঝতে পারছো? আর অ্যাক্রস মানে কোনায় কোনায়, এটা বুঝাচ্ছে। তো এগুলো আসলে মানে তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, একাডেমিক যারা পড়াশোনা করতে চাইছি তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি দেখাচ্ছি। এগুলো ভাই এডমিশনের জন্য। দেখো এখানে দিয়েছে কি, হি র্যান দ্য রিভার ব্যাংক, এন্ড দেখো রিভার ব্যাংক মানে কি বলতো? নদীর কুলগুলা, নদীর কুল, উইথ দ্য ফুল স্পিড। তাহলে দেখো সে দৌড়েছিল নদীর কুলে, কি সে বলো একটা নদীর কুল, ঠিক আছে? সে কি এইভাবে দৌড়েছিল ভাইয়া, নাকি এইভাবে দৌড়েছিল বলতো? 2 নাম্বারটা না 1 নাম্বারটা? 2 নাম্বারটা। 2 নাম্বারটা। তাহলে অ্যালং মানে কি বরাবর, একটা নদীর উপকূল বরাবর ধরে সে কিন্তু দৌড়েছিল। সে কিন্তু অ্যাক্রস মানে এই নদীর উপকূল ধরে এখানে আসছে, আবার এখানে গেছে, ব্যাপারটা এরকমের না। এই হলো বিষয়। এখানে আমি যেটা ইম্পর্টেন্ট সেটা দেখছি। এখানে কিন্তু দেখো বি সাইড আর বি সাইড এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতো? বি সাইড মাথায় রাখো, BSIDES, বি সাইড মানে কি বলতো? পাশে। না, এই যে ভুল করে ফেলছো, দেখো বি সাইড মানে হলো এছাড়াও বা তাছাড়া, লিখে রাখো, বা অধিকন্তু। মানে মোর ওভার পড়ছো না তোমরা ইয়াতে, কি বলে কানেক্টরে, কানেক্টরস পড়ছো না? মোর ওভার, তারপর হলো কি ফার্দার মোর। এই বি সাইডস কিন্তু তোমার ওই মোর ওভার অর্থ দিচ্ছে, মানে আরো, অধিকন্তু মানে অধিক বিষয়কে বুঝাচ্ছে, বুঝতে পারছো? আর এই যে বি সাইড, এখানে এস যুক্ত থাকলে এটা কিন্তু আর প্রিপোজিশন থাকে না, এটা হয়ে যায় অ্যাডভার্ব, মানে কারেকশন, কি বলে জানি, তোমাদের ওই কানেক্টরস হয়ে যায়, ঠিক আছে? আর বি সাইড মানে হলো পাশে, যখন এস থাকবে না। বি সাইড মানে কি ভাইয়া? পাশে। আর বিয়ন্ড মানে হলো কোনো কিছুর উপরে, বাট মানে ছাড়া অর্থে চলে আসে, ঠিক আছে? আর এক্সেপ্ট মানে ছাড়া। তো দেখো বি সাইড এখানে আমি লিখে দিচ্ছি, দেখো পাশে বুঝাতে কি বলছি? পাশে বুঝাতে বি সাইড বাই নিয়ার। বাই অর্থ কিন্তু দ্বারা, আবার বাই অর্থ কিন্তু পাশেও ব্যবহৃত হয়। এখানে দেখো হি স্যাট, সে বসেছিল, বি সাইড অথবা বসাইতে পারো, অথবা বাই বা নিয়ার বা মি, মানে নিয়ার, এই তিনটার মধ্যে যে কোনো একটা বসাইলে তোমার অর্থ কিন্তু হয়ে যাচ্ছে পাশে অর্থে, যে সে আমার পাশে বসেছিল। এখানে তুমি লিখতে পারো হি স্যাট বিসাইড মি, অথবা লিখতে পারো হি স্যাট বাই মি, অথবা লিখতে পারো হি স্যাট নিয়ার মি, অথবা লিখতে পারো হি স্যাট কি ভাইয়া আরেকটা বলো তো? ক্লোজ, CLOS, ক্লোজ টু মি। কারণ ক্লোজের সাথে কিন্তু টু বসে, আর নিয়ারের সাথে কিন্তু টু বসবে না, মাথায় রাখবা, মনে থাকবে। আর অতিরিক্ত বা আরো বুঝাতে কি বসে ভাইয়া? বিসাইডস। আর ছাড়া বা ব্যতীত বা না করে বুঝাতে বাট বা এক্সেপ্ট। মানে এক্সেপ্ট মানে হলো ছাড়া, মানে এক্সেপ্ট আমি বলি আই লাইক ম্যাথমেটিক্স ইংলিশ এক্সেপ্ট বাংলা, মানে বাংলা ছাড়া, একটু মিউট রাখো, বাংলা ছাড়া আমি ম্যাথমেটিক্স ইংরেজি পছন্দ করি। তাহলে ছাড়া বা ব্যতীত অর্থে কি বসে ভাইয়া? বাট বা এক্সেপ্ট। এখন বলতে পারো ভাইয়া বাট তো একটা কনজাংশন, তাই না? প্রশ্ন আসে না? বাট তো একটা কনজাংশন, তাহলে প্রিপোজিশন হয়েছে কেন সেটা আমরা অবশ্যই পরে আলোচনা করব। সীমানা বিষয়ে ছাড়িয়ে বোঝাতে বিয়ন্ড, মানে নো অথরাইজড পার্সোনাল বিয়ন্ড দিস পয়েন্ট, মানে কোনো কিছুর উপরে মানে ছাড়িয়ে যাওয়া। তোমার ধরো লিমিটেড আছে 5 টাকা, সে বিয়ন্ড দা 5 টাকা, মানে সে ডোনেটেড বিয়ন্ড হিজ কি বলে তার সামর্থ্য, অ্যাবিলিটি, বিয়ন্ড হিজ অ্যাবিলিটি, তার সামর্থ্য ছাড়িয়ে সে সাহায্য করেছিল। তাহলে এই যে ছাড়িয়ে, কোনো বিষয় ছাড়িয়ে বোঝাতে বিয়ন্ড বসে।
তাহলে এইটা দেখো, উই নিড টু $200 ড্যাশ দিস পে টু ফর মাই ফর এভরিথিং। এখন দেখো এখানে বসাইছে কি ভাইয়া বিসাইডস, বলছে কি উই নিড $200, আমাদের $200 প্রয়োজন। দিস টু পে বিসাইডস, তাছাড়া এটা টু পে, এটা মানে কি বলে পে করা হবে ফর এভরিথিং মানে সবকিছুর জন্য। গিভ দ্য ওয়াল ড্যাশ দিস পেন, গিভ দ্য ওয়াল ড্যাশ দিস পেন মানে কলমটি দাও ড্যাশ দিস পেন, ফর দিস পেন না বাট দিস পেন, তারপর অফ দিস পেন না টুগেদার দিস পেন, বাট দিস পেন মানে বুঝাচ্ছে গিভ দ্য ওয়াল সবগুলো দাও, সবগুলো দাও, এক্সেপ্ট বা বাট দিস পেন মানে এই কলমটি ছাড়া সব কলমটি নাও। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। এই অ্যাপার্ট ফরম বসে, এটা মাথায় রাখবে। অ্যাপার্টের সাথে সবসময় কি বসে ভাইয়া? APART, অ্যাপার্ট ফরম। তোমরা এইগুলো যখন এই বই থেকে প্র্যাকটিস করো দেখো হিউজ জানতে পারতেছো, আর এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ। বিটুইন এবং অ্যামং, আশা করি সবাই জানো বিটুইন মানে কি দুইয়ের মধ্যে, আর অ্যামং মানে দুইয়ের অধিক। ইউজ অফ বিটুইন, দুটি ব্যক্তি ব্যবস্থার মধ্যে বন্টন ভাগ তুলনা বোঝাতে, যাই হোক আমরা উদাহরণ না যাই। এখানে দেখো ইন্ডিয়া, চায়না অ্যান্ড ভুটান, দেয়ার ইজ এ গ্রেট ডিফারেন্স বিটুইন ঢাকা, লন্ডন অ্যান্ড টোকিও। মানে বলছে কে যে ইন্ডিয়া, চায়না এবং ভুটান, বাংলাদেশ, দেয়ার ইজ গ্রেট ডিফারেন্স মানে অনেক পার্থক্য রয়েছে বিটুইন ঢাকা, লন্ডন অ্যান্ড টোকিও মানে এই যে এই শহরগুলোর থেকে ওই শহরগুলোর বিভিন্ন পার্থক্য রয়েছে। Among is a preposition that is used when dash people are involved. কি বলতো? Among is a preposition. Among এতগুলো প্রিপোজিশনের মধ্যে একটা প্রিপোজিশন that যেগুলো like is used when, এগুলো ব্যবহৃত হচ্ছে when যখন dash people are arrived, অর্থাৎ জাতীয় পার্টি কি বলছে, জাতীয় পার্টি দাওয়াত দেওয়ার ফলে তাকে যাইতে হয়েছে। দেয়ার ইজ এ গ্রেট ডিফারেন্স বিটুইন ঢাকা অ্যান্ড লন্ডন টোকিও। তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়া? দেখো হি ডিভাইডেড দ্য মানি, হি ডিভাইডেড মানি সে ভাগ করলো টাকা, ড্যাশ দ্য চিলড্রেন অর্থাৎ টু চিলড্রেন মানে দুইটা সন্তানের মাঝে। তাহলে এটা কি দুইয়ের অধিক না দুইয়ের মধ্যে বলতো? কি দেবা? দুইয়ের। তাহলে এগুলো কি সমস্যা আছে ভাইয়া তোমাদের? আমি প্র্যাকটিস তোমাদের কিন্তু আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কোথা থেকে পারবা? এই যে চাচামিয়ারা এখানে সামনে আসছে, আমরা তার আগে একটু বাই এবং উইথ দেখি। বাই বলছি কি ভাইয়া দ্বারা দিয়া কর্তৃক পাশে থাকা বা নিকটবর্তী, আর এই যে উইথ ভাইয়া ভয়েস আস্তে শোনাইতেছে। এই বাই মানে বলছি কি ভাইয়া বাই দ্বারা দিয়া কর্তৃক, আর পাশে, কাছে, নিকটে এগুলো অর্থ চলে আসে, আবার অনুসারে আসে, তবে পাশে অর্থটা আর দ্বারা দিয়ে বেশি আসে। আবার উইথ দিয়ে কিন্তু একই বিষয় আসে, শুধু মাথায় রাখবা ব্যক্তির পূর্বে বাই আর বস্তুর পূর্বে উইথ বসে। আরিয়ান ওয়াজ স্টাফড, আরিয়ান ওয়াজ স্টাফড ড্যাশ এ লিউনিক এ ডেগার মানে বলছে কি দেখো বাই এ লুনাটিক উইথ এ ডেগার। তাহলে এটা একটা বস্তু, আর এখানে কিন্তু আরিয়ান ওয়াজ স্টাফড, আরিয়ানকে ছুরিয়াঘাত করা ছিল কি দিয়া, মানে বাই এ মানে কি ভাইয়া? সরি স্ট্যাপড, ওই যে আরিয়ান ওয়াজ স্টাফ মানে মানে বাংলা ছুরিয়াঘাত করা বা ছোরা মারা। আরিয়ান ওয়াজ স্টাফড মানে আরিয়ান এটা মানে প্যাসিভ ভয়েস আছে, বুঝতে পারছো? আরিয়ান তো নিজের ছুরি মারা নেই, আরিয়ানকে ছোরা মারা হয়েছিল বা ছুরিয়াঘাত করা হয়েছিল। এ লিউনেটিক, বাই এ লিউনেটিক বলছে কি এখানে বাই এ লিউনেটিক অর্থাৎ পাগল বা উম্মাদ বলা যায় এখানে, বুঝতে পারছো? পাগল বা উম্মাদ বা খ্যাপা, এখানে যেটা হিসেবে আমরা ম্যানেজ করি যে পাগল একটা ব্যক্তির দ্বারাই। তাহলে বাই এটা একটা ব্যক্তি না, লিউনেটিক মানে হলো ক্ষিপ্র বা পাগল বা ক্ষিপ্র ব্যক্তি, ঠিক আছে? তাহলে এদের দ্বারা একটা সব থেকে বলতে গেলে এগুলো যেমন নেশাগ্রস্ত ব্যক্তিদের বোঝাচ্ছে। লিউনেটিক, বাই এ লিউনেটিক একটা নেশাগ্রস্ত ব্যক্তির দ্বারা বা একটা উম্মাদ ব্যক্তির দ্বারা। উইথ এ ডেগার, কি বলছে ভাইয়া? উইথ। এখন উইথ বসাবো কেন ভাইয়া বলতো? কি দিয়ে করছিল? ছুরি দিয়ে। ডেগার মানে কি বলতো ভাইয়া? ছুরি, একটি ছুরি দিয়ে। তাহলে বস্তুর পূর্বে আমরা কি বসাবো ভাইয়া? এই যে দিয়া বলতে বস্তুর পূর্বে কি বসাবো? উইথ। আর ব্যক্তির পূর্বে বাই।
কথা ক্লিয়ার? ভাইয়া জিজ্ঞাসা করে ক্লাস কখন, মানে গ্রুপে আছে, সবকিছু আছে। আর তোমাদের জন্য এই যে বিষয়গুলো, তোমাদেরকে প্রত্যেকটা বিষয় ভাইয়া তোমাদেরকে প্র্যাকটিস, যখন ধরো প্র্যাকটিস করতে যাবা দুই একটা সমস্যা হবে, তাই না? প্র্যাকটিস করতে গেলে তো সমস্যা ফেস করবা, তাই না? তারপরে এগুলোর উপর যখন তোমরা মডেল টেস্ট দেবা প্রত্যেকটা বিষয়ের টপিকের উপরে, দেখবা তোমাদের ভাই কে আটকাবে ভাই? যারা এর বিষয়ে পরীক্ষা দেবে তারাও এগুলো পড়বে। কিন্তু ভবিষ্যৎকালে কোনো নির্ধারিত সময় বা নির্দেশ বাই বোঝাতে বোঝাতে আই হ্যাভ টু কমপ্লিট মাই ওয়ার্ক, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের পূর্বে মধ্যে যদি মধ্যে বোঝাতে বাই ব্যবহৃত হয়, এর সতর্ক থাকবেন অনির্দিষ্ট সময়ের পূর্বে ইন বসে, ইউ হ্যাভ গো টু ইন 5 minutes। বলছে কি ভাইয়া এক্ষেত্রে সতর্ক থাকবেন অনির্দিষ্ট সময়ের পূর্বে ইন বসে, বিষয়টা আমি বলে দিচ্ছি। বলছে কি নির্দিষ্ট সময়ের পূর্বে, ভবিষ্যতে কোনো নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের পূর্বে, ভবিষ্যতে, আবার বলছি ভবিষ্যতে কোনো নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে ভাইয়া? বাই বসে। আর যদি অনির্দিষ্ট সময় তার থেকে কি বসবে? ইন বসবে। যেমন আমি যদি বলি আই হ্যাভ টু গো টু কমপ্লিট, আই হ্যাভ টু কমপ্লিট, আমি শেষ করব, কি শেষ করব? দা ওয়ার্ক, কাজটি কখন শেষ করব? বাই থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে। তাহলে এই বৃহস্পতিবারের একটা নির্দিষ্ট টাইম বুঝে দিচ্ছে না? বলো। হ্যাঁ ভাইয়া যখন টাইমটা মানে নির্দিষ্ট করে দিচ্ছে তখন তারপরে কি বসাবো? ইন বাই বসাবো। বাট দেখো উই হ্যাভ টু গো ইন 5 minutes, এখন বলো ভাই 5 মিনিট তো নির্দিষ্ট করে দিচ্ছে, কোন সময় 5 মিনিট? যে কোনো সময় তো 5 মিনিট হতে পারে, তাই না? এই জন্য তোমার এখানে কি বলছে ভাইয়া? ইন। তাহলে তোমরা কি প্রিপোজিশন বুঝতে পারতেছো ভাইয়া? তোমাদের 70 দিনের যে চ্যালেঞ্জ ভাইয়া, তোমাদের 70 দিনের চ্যালেঞ্জ কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে, ঈদের 2 দিন পরে, মানে 2 দিন, যেদিন 2 দিন পরে ঈদের 3 দিনের দিন। তাহলে তোমরা কি পারবে না ভাইয়া? হ্যাঁ ভাইয়া পারবো ইনশাল্লাহ পারতে হবে। তোমার নিজেকে প্রমাণ করতে হবে, তোমার ফ্যামিলিকে প্রমাণ করতে হবে, তোমার ভাইয়া সাউন্ড আসতেছে না। তোমার নিজেকে প্রমাণ করতে হবে, তোমার ফ্যামিলিকে প্রমাণ করতে হবে তুমি যে একটা মেধাবী স্টুডেন্ট, তুমি যে পারো, তুমি চাইলেই সবকিছু সম্ভব, এটাই হলো মেইন বিষয়। তাহলে এগুলোই থাকুক আজকে। আর তোমাদেরকে আমি এই হিস্ট্রিগুলো প্যারাগ্রাফ দিয়ে দেবো। আর তোমাদেরকে একটা বিষয় বলি, আমাদের আইসিসি কি বলে, ঈদের পরে আমাদের কিন্তু একটা কোর্স লঞ্চ হবে। এখন না, এখন তোমরা ফ্রি সুন্দর করে করতে পারো। তারপর যদি মনে হয় যে না ভাইয়ারা ভালো পড়াচ্ছে, ভাইয়াদের কাছে থাকলে আমার ভালো হবে, সেটা তোমাদের উপর। আমাদের ঈদের পরে এইচএসসির বাংলা, ইংরেজি, জিকের উপরে ক্লাস হচ্ছে, অ্যান্ড আই হোপ আমরা জিতবো। এখন পর্যন্ত কথা বুঝতে পারছো কি বলছি ভাইয়া? এইচএসসি বাংলা, ইংরেজি, জিকে না, দুঃখিত, আইসিটি, আমি এখানে ভুল করে ফেলছি, আইসিটি, বাংলা, ইংরেজি, আইসিটি। তোমরা আমার একটু কারেকশন করে দিও, বুঝতে পারছো? আমি দু একটা এডমিশন টেস্টে পড়াই তো, এডমিশন স্টুডেন্ট, তো ওখানে দু একটা কথা বলে ফেলি এখানে তোমাদের কাছে। তোমরা এটা ফুল একবারে পড়ে একবার কোর্স, তার পাশাপাশি গ্রুপ সাবজেক্ট, যারা সায়েন্স আছে সায়েন্সে, যারা আর্টসে আছে আর্টসে, গ্রুপ সাবজেক্টের সাজেশন তোমাদের জন্য প্রোভাইড করা হবে। ভাইয়া কমার্সের হবে না? হ্যাঁ কমার্সের, আচ্ছা কমার্সের তাহলে ঠিক আছে, একটা তোমাদের জন্য কমার্সের এটাও রাখলাম যে গ্রুপ সাবজেক্টের সাজেশন নেওয়ার জন্য একজনকে নিয়ে আসবো, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভালো টপ রেজাল্ট করছে তাদেরকে, তাদের মধ্যে একজনকে নিয়ে তোমাদেরকে সাজেশনটা দেওয়া, সবাইকেই দেবো, যাও। আর পাশাপাশি আমাদের এগুলো কিন্তু সায়েন্স আর্টস কমার্সের জন্য সবাই, বাংলা, ইংরেজি, আইসিটি, বাংলা দুইটাই, ইংরেজি দুইটা, আর আইসিটি। দেখো কিভাবে দিচ্ছি সবগুলো দেখতেই পাচ্ছ, আমরা প্যারাগ্রাফ কিভাবে পড়াবো, প্যারাগ্রাফ কিভাবে দিয়ে দেবো, কিভাবে লিখবো, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা দিয়ে দেবো। এবং আমরা মডেল টেস্ট নেবো কিভাবে ভাইয়া? তোমার আমরা পড়তে মডেল টেস্ট নেবো, কোশ্চেন করে রিটেনের উপরে মডেল টেস্ট নেবো, অর্থাৎ দেখা যাচ্ছে 5টা রিটেনের উপরে আমরা মডেল টেস্ট করবো, যেই সাজেশনে মডেলটা রিটেন দিছি ওই রিটেনের উপরে লেখার পর তোমরা আমাকে সাবমিট করবো আমাদেরকে, আমরা দেখে কে কত পাইছো, কে আর কোন জায়গায় কারেকশন করলে আরো বেশি পাবা, কার কে ভুল আছে, কার স্মার্ট, মানে গুড, বেটার, বেস্ট পজিশন কি আছে, এবং এইগুলোর উপর আমরা মানে পুরস্কার ঘোষণা দেবো, বুঝতে পারছো? মানে সেটা কোর্সের দিতে পারি, সেটা যে কোনো কিছুতে, এই হলো বিষয়। আর এই তিনটা একটা বিষয় বলি, আপাতত ক্লাস তো করতেছো সবাই, দেখো, তারপর তোমার যদি মনে হয় না ভাইয়ার কাছে পড়লে আমাদের জন্য উপকার হবে,
তখন ভর্তি। এখানে আমি কোনো তোমাদের ফোর্স করবো না, শুধু এটাকে বলবো যে তোমার কাছে সেই তোমার বেস্ট টিচার হবে যার কাছে পড়া বুঝে তুমি বোধগম্য হচ্ছ। তুমি আমার কাছে পড়া বুঝে যদি বোধগম্য মনে করো তাহলে ভাইয়ার কাছে পড়বা, যদি না মনে করো তাহলে আমি বলবো পড়ার দরকার নেই, কমা টাকা নষ্ট করবা। কিন্তু মাথায় ফোকাস করতে হবে। এখন অনেকে ক্লাস করবা, একদিন করবা না একদিন করবা, তাহলে তো পড়াশোনা বুঝতে পারো না। পারবা ভাইয়া? না ভাইয়া। আর তোমাদের ঈদের ভিতরে তোমরা পড়াশোনাটা গুছিয়ে রেখো, যে যেখানে সমস্যা আমি তো তোমাদের জন্য সব তৈরি করতেছি আর এখন দিয়ে দিচ্ছি এইগুলো। তো সবকিছু আমাদের ওই কোর্সে প্রোভাইড করা হবে, কোনো চিন্তা, তোমাদের খালি একটু পড়াটা, বাকিগুলো সব ভাইয়ারা নিচ্ছে দায়িত্ব, সব দায়িত্ব ভাইয়াদের। সাজেশন করা বলো, নোট করা তৈরি করা বলো, সবকিছু ভাইয়ারা নিচ্ছে। এখন আমাকে বলো তোমরা, তোমাদের কাছে এখানে কোর্স ফি কত রাখলে ভালো হয় এগুলোর জন্য বলো। ভাইয়া ভয়েস অনেক আস্তে শোনা যাইতাছে। এখন বলো যে এতগুলো কিছুর জন্য, মানে 5টা সাবজেক্ট, তারপর ওইখানে সাজেশন প্লাস এক্সাম ব্যাচ মডেল টেস্ট, কত টাকা কোর্স ফি রাখলে তোমাদের জন্য ভালো হয়? তোমরা বলো, তোমাদের বিবেক থেকেই বলো তোমরা। তারপর যদি বেশি বলে ফেলো সেখান থেকে আমি কমাই দেবো। আমি এমন না যে তোমরা বলছো মানে ওইটাই রাখতে হবে। দেখি তোমাদের একটা গেস। বলো, সমস্যা নাই, তোমাদেরকে আমি দেখতেছি না তো ভাইয়া। ভাই আপনারা ডিসাইড করে অফার দিয়েন। হ্যাঁ আমরা তো দিব, বাট তোমাদের কাছ থেকে একটু মতামত নিলাম, সমস্যা কোথায়? ইভেন এখানে একটা বিষয় হলো, তোমরা ভর্তি হওয়ার পর যদি ধরো ভাইয়ারা এখন মনে হচ্ছে যে ভাইয়ারা ভর্তি করার আগে তো সবাই ভালোই পড়ায়, এখন হয়তো মনে হতে পারে না, স্বাভাবিক। আমি এটা বলি যে মনে করো, এই কথাটাই মনে করো যে ভর্তি হওয়ার আগে অনেকে ভালো করে পড়ায়, ভালো করে বুঝায় বা ভালো কথা বলে, পরে আর ভুলে যায়। তোমাদের যদি এটাও মনে হয় পরীক্ষার পর, ভর্তি হওয়ার পরে যদি মনে হয় যে ভাইয়ারা যে এক্সপেকটেশন নিয়ে আমি ভাইয়াদের কাছে পড়তে হয়েছি বাট পড়াচ্ছে না, এটা তো অনলাইনের যুগ ভাই, তোমাদেরকে পড়াচ্ছি, সবকিছু দেখাচ্ছি, তোমরা এখানে লিখে রাখবা, স্ক্রিনশট রাখবা টাকা পাঠানোর। তোমরা পরবর্তীতে বলো ভাইয়া আপনার কথা বুঝতে পারতেছি না, পড়াশোনা বুঝতে পারি না, আমাকে টাকা রিটার্ন দিয়ে দেন। তোমাকে আরো দরকার হলে 10 টাকা বাড়তে দিয়ে রিটার্ন দেওয়া হবে, বুঝতে পারছি? এখানে কোনো যদি কিন্তু নাই। কিন্তু আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত এরকম যায় না স্টুডেন্ট, আর যেতে পারবো না, কারণ আমরা সেইভাবেই পড়াশোনা করাই। আমরা এই 3টা মানে কি বলে, এখানে 5টা সাবজেক্ট বলা যায়, আইসিটি আর বাংলা 2টা আর ইংরেজি 2টা আর গ্রুপ সাবজেক্ট 6টা আর মডেল টেস্ট 7টা বিষয়ের উপরে আমরা মাত্র তোমার এইচএসসি যারা 25 ওদের জন্য 1499 টাকা এককালীন টাকা দেবে, তো ওদের জন্য এই টাকা আমরা রাখছি। তবে যদি কারো আর্থিক সমস্যা থাকে সেখানে আমরা অবশ্যই কনসিডার করব, ঠিক আছে? আগামীকালকে আবার ঠিক এই সময় ক্লাস হবে ইনশাল্লাহ, তোমাদের সাথে দেখা হবে। পড়াশোনা করবো ভালো করে, আর ক্লাসটা অবশ্যই রেকর্ড থাকবে, তোমরা পেয়ে যাবে। যারা ক্লাসটা করো নেই, রেকর্ড ক্লাস থাকবে, দেখে নিতে পারবা।